আজকের এই চমৎকার আয়োজনের মান্যবর সভাপতি, আমাদের প্রিয় মানুষ, বিশিষ্ট লেখক বীর আফতাব চৌধুরী, মঞ্চে আছেন আজকের প্রধান আলোচক বিশিষ্ট কবি শিক্ষাবিদ কালাম আজাদ, এই অত্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক বিশিষ্ট গল্পকার কথাশিল্পী সেলিম আওয়াল, মঞ্চে আছেন অধ্যাপক নন্দলাল শর্মা, আছেন অত্যন্ত ধীমান সাংস্কৃতিক সংগঠক এবং বর্তমান সময়ে যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন তারুণ্যদীপ্ত মাহবুব ফেরদৌস, বক্তব্য দিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রেজা, আমার খুব প্রিয় মানুষ, এবং আমার সামনে উপবিষ্ট ধীমান ব্যক্তিবর্গ, মুসলিম সিলেট মুসলিম সাহিত্য সংসদ এর ঐতিহ্য এবং ইতিহাস আপনাদের সামনে তো পরিষ্কার, আপনারা এর সাথেই জড়িয়ে আছেন। এর সৌরভ এবং সুগন্ধ বাংলাদেশ ব্যাপী, শুধু বাংলাদেশ কেন, আমি এটি দ্বিধাহীন চিত্তে বলতে চাই, বাংলাদেশ ছাড়িয়ে এখন যেখানে বাংলাদেশি আছে, যেখানে বাংলা ভাষা আছে, কিংবা যেখানে বাংলা সাহিত্যের চর্চা আছে, সেখানে এই প্রতিষ্ঠানের নামটি উচ্চারিত হয়। এটি অত্যন্ত আনন্দের বিষয়। আরো আনন্দের বিষয়, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার যে সাহিত্য বাসর হয়, খুবই আনন্দের কথা এটি। তার উপরে আরো আনন্দ যোগ হয়েছে, ক্রমাগত বই মেলা করে যাচ্ছেন প্রতি বছর। আজকে সেই বই মেলার 18তম বই মেলার উদ্বোধনী অনুষ্ঠান। বই এমন এক বন্ধু যে কখনো শত্রু হয়ে দাঁড়ায় না, বই এমন এক সঙ্গী যে মানুষকে কখনো নিঃসঙ্গ হতে দেয় না। বইকে বলা হয় মস্তিষ্কের সন্তান। বই হলো একজন ব্যক্তির 80 বছরের অভিজ্ঞতার একটি নির্যাস। বই হলো কয়েকটি শতাব্দীকে এক মলাটে পুরে দেয়া একটি বিষয়। মস্তিষ্কের সন্তান কেন? বই মস্তিষ্ক ছাড়া সৃষ্টি হয়নি, হয় না। শুধু কি মস্তিষ্ক? না, আমরা জানি, কথায় কথা আমরা বই পাঠের কথা বলি, আমরা লেখাপড়ার কথা বলি, এবং ক্রমাগত আমরা উচ্চারণ করে যে আমাদের পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে, আমরা পড়ি, বই পড়ি। তো এই বইয়ের মধ্যে কি থাকে? শুধু কি অক্ষর? না, শুধু অক্ষর থাকে না। বইয়ের মধ্যে একটি মহাকাল থাকে, একটি মহাকাল ঘুমিয়ে থাকে বইয়ের পৃষ্ঠায়। একটি শতাব্দী ঘুমিয়ে থাকে, অসংখ্য শতাব্দী ঘুমিয়ে থাকে। আমাদের আগে 100 বছর 200 বছর আগের সংস্কৃতি ঘুমিয়ে থাকে, ইতিহাস ঘুমিয়ে থাকে, ঐতিহ্য ঘুমিয়ে থাকে। তখনকার সময় এবং সময়ে যে চোখগুলো পৃথিবীতে নিঃশ্বাস নিত, সেই মেধা সম্পন্ন, ধী সম্পন্ন চোখগুলো কি অবজারভেশন করেছেন, তারা কি পাঠ করেছেন? তারা কি শুধু বই পাঠ করেছেন? না, তারা প্রকৃতিকে পাঠ করেছেন, তারা বিশ্ব জগৎকে পাঠ করেছেন, তারা মহাকাশ পাঠ করেছেন, তারা চন্দ্র সূর্য জোছনা, মায়াবী জোছনা পাঠ করেছেন, তারা মানুষকে পাঠ করেছেন, তারা সময়কে পাঠ করেছেন, তারা জোনাকির জ্বলে যাওয়া নিভে যাওয়া পাঠ করেছেন, তারা অন্ধকার পাঠ করেছেন, তারা আলো পাঠ করেছেন, তারা আলো এবং অন্ধকারের মাঝখানে যে রেখাটি আছে সেটি পাঠ করেছেন, যারা সত্য এবং মিথ্যাকে পাঠ করেছেন। এই সব পাঠকে অক্ষরে বা বর্ণে কিংবা বাক্যে বন্দি করে একটি বইয়ের বুকে
পুড়ে দেওয়া হয়। সে বইটি যখন ছেপে আসে শতাব্দীর পর শতাব্দীর প্রতিনিধিত্ব করে। আমরা যখন একটি বই পড়ি তখন আমরা একটি শতাব্দী আগের মানুষের সাথে কথা বলি। আমরা যখন বই পাঠ করি তখন আমরা 100 বছর আগের পৃথিবীকে দেখি। আমরা যখন বই পাঠ করি তখন 200 বছর আগের সমাজকে আমরা পাঠ করি। এই যে বইয়ের পাঠ 200 বছর, 300 বছর, 500 বছর, এমনকি 1000 বছর আগের যে গ্রন্থ লুকিয়ে আছে বইয়ের মধ্যে বা গ্রন্থের মধ্যে লুকিয়ে আছে 1000 বছর, সেটিকে আমরা পাঠ করি। ফেরদৌসের শাহনামা আপনারা জানেন প্রায় 1000 বছর আগের কিংবা তারও একটু বেশি হবে। সেই ফেরদৌসের শাহনামা পাঠ করে আমরা পুলকিত হই, রোমাঞ্চিত হই, আন্দোলিত হই। আমরা কোথাও কোথাও স্বপ্ন দেখি। আমরা রুমির মসনবী পড়ি 700 বছর আগের লেখা। আজকের পৃথিবীতে রুমির মসনবী সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। কেন? কারণ রুমির মসনবীর মধ্যে এমন জীবন লুকিয়ে আছে, এমন স্বপ্ন লুকিয়ে আছে, এমন আশা লুকিয়ে আছে যা আজকের তারুণ্যকে স্পর্শ করে, আজকের বার্ধক্যকে স্পর্শ করে। রুমি যখন বলেন, আমি রাতকে বলেছি চাঁদের সাথে তোমার প্রেম, কেননা তুমি ক্ষণস্থায়ী। রাত আমাকে বলল, আমি তো সূর্যের মুখ কখনো দেখিনি, কি করে জানবো প্রেম দীর্ঘস্থায়ী। এই যে বর্ণনা, কিংবা আমি যখন আমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি, আমি যখন তোমাকে ভালোবাসি আমি আমাকেই ভালোবাসি, এই বিস্ময়কর বর্ণনা। রুমি বলেছেন যে তুমি সারা জীবন পাথর হয়ে আছো বা পাথর আছো, আজকে মাটি হয়ে দেখো, দেখবে তুমি সুশোভিত হয়ে উঠছো, তুমি সুবাসিত হয়ে উঠছো, তুমি বৃক্ষ সমৃদ্ধ হয়ে উঠছো। তোমার ভেতর থেকে সবুজ ঘাস জন্মাবে, সবুজ বৃক্ষ জন্মাবে, ফুলের গাছ জন্মাবে, ফলের গাছ জন্মাবে। সুতরাং পাথরে কোনো বৃক্ষের জন্ম হয় না। তুমি পাথর ছিলে, এখন মাটি হয়ে যাও। এই যে মাটি হওয়ার বিষয়টি, এটি কি? এটি হলো মানুষকে মানুষ হতে বলা। আজকের সমাজের দিকে আমরা তাকালে দেখব যে যারা মানুষের কথা বলে, যারা মানুষ হবার কথা বলে, তাদের কথাকে খুব বাঁকা চোখে দেখা হয়, শোনা হয়। কেননা মানুষকে মানুষ হবার কথা কেন বলবে? মানুষ তো মানুষ, তাকে মানুষ হবার কথা বলতে হবে কেন? সেটি আল্লামা ইকবাল বলেছেন। ইকবাল তার কবিতায় বলেছেন যে মানুষের মনুষ্যত্ব হলো সবচেয়ে সম্মানের বিষয়। আদমিয়ত এহতেরামে আদমি বাখবর শুদ আজ মাকামে আদমি। এই যে আদম, এই যে মানুষ, মানুষের ভেতরে আরেকটি সত্তা বিরাজ করে, আরেকটি মানুষ বিরাজ করে, সেই মানুষের নাম হলো মনুষ্যত্ব। যার ভেতর মনুষ্যত্ব নেই তিনি মানুষ কি করে হবেন? সেই মানুষের অভাবে একটি দেশের কি ঘটে যায় আমরা তার চাক্ষুষ দেখেছি। মানুষের কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যায়, মানুষের মানবাধিকার লুণ্ঠন হয়ে যায়, মানুষের ভোটাধিকার ডাকাতি হয়ে যায়, মানুষের ব্যাংকগুলো খালি হয়ে যায়, লুণ্ঠন হয়ে যায়। একটি দেশ একটি ডাকাতের রাষ্ট্রে পরিণত হতে পারে যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকে। আর যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে তাহলে একটি ডাকাতও নিজামুদ্দিন আউলিয়া হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, আমরা মানুষ হতে চাই। এই মনুষ্যত্বকে খোঁজা এটি মানুষের কাজ। আমরা মানুষ হবার জন্য বইয়ের কাছে আসি, আমরা বইয়ের বুকে আমাদের মনুষ্যত্ব খুঁজি। কিন্তু এটিও তো সত্য, বই পাঠ করে করে অনেকে মনুষ্যত্ব হারিয়ে ফেলেন। তাহলে রাত যেমন অন্ধকার হয়ে আসে, দিন যেমন আলো হয়ে আসে, এই আলো অন্ধকারের খেলা পৃথিবীর প্রত্যেকটি জিনিসের মধ্যে আছে। মানুষের মধ্যেও আছে আলো অন্ধকারের খেলা। যিনি বই পাঠ করেন তিনি নিজেকে আলোকিত করতে বই পাঠ করেন, নাকি অন্ধকারে নিমজ্জিত হওয়ার জন্য পাঠ করেন?
নাকি আলো নিভিয়ে দিতে পাঠ করেন, এটিও সিদ্ধান্ত নিতে হয়। এটিকে বলে দৃষ্টিভঙ্গি। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো দৃষ্টির বৈভব। একজন মানুষ তার দৃষ্টিভঙ্গির আলোকে পরিচালিত হন। তিনি কি ধরনের পোশাক পরেন, কি রং পছন্দ করেন, কি খান, কিভাবে ঘুমান, কিভাবে ঘুম থেকে উঠেন এবং কিভাবে তিনি বিচরণ করেন, কিভাবে তিনি পদক্ষেপ ফেলেন, কিভাবে কাজকর্ম করেন, কিভাবে তিনি বন্ধু নির্বাচন করেন এবং একজন আরেকজনের সাথে কিভাবে মিশবেন আর মিশবেন না, এই সব কিছু মানুষের দৃষ্টিভঙ্গির আলোকে নির্মিত হয়। যিনি যে দৃষ্টি পোষণ করেন তিনি সেই দৃষ্টিতেই মানুষকে দেখেন, সেই দৃষ্টিতে জীবনকে দেখেন, সেই দৃষ্টিতে তিনি জীবন থেকে মানুষ থেকে রসদ সংগ্রহ করেন। একটি ফুল ফুটলে সেই ফুলে মৌমাছি যায়, সেই ফুলে প্রজাপতি যায়। মৌমাছি মধু সংগ্রহ করে, প্রজাপতি বিষ সংগ্রহ করে। এটিও তার দৃষ্টিভঙ্গির কারণে। এটি তার দুজনের দুটো খাদ্য হয়তো বা, কিন্তু দুজন দুটি সংগ্রহ করছে তার দৃষ্টিভঙ্গির কারণে। ঠিক আমি জীবন থেকে কি নিব, আমি বই থেকে কি নিব, আমি সমাজ থেকে কি নিব, আমি আকাশ থেকে কি নিব, আমি নক্ষত্র থেকে কি নিব, এটা আমাকে বুঝতে হবে, আমার দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে হবে। একজন আকাশ দেখে দেখে হয়রান হয়ে ভাবছে, এত সুউচ্চ আকাশ, এত বিশাল আকাশ, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ একটি সূর্যকে কেবল একটি থালার মতো মনে হয়, সোনালি থালা। সে এত বিশাল আকাশ কিভাবে দাঁড়িয়ে আছে খুঁটিবিহীন। তিনি এই ভাবতে ভাবতে শেষ হয়ে যাচ্ছেন, বিগলিত হচ্ছেন। আর আরেকজন ভাবছে যে আকাশ সে উপরে আছে চিরকাল, তাই থাকবে, এই নিয়ে আমার ভাববার কিছু নেই। এটিও দৃষ্টিভঙ্গির কারণে হয়। এই দৃষ্টিভঙ্গি যখন মানুষের বদলায় তখন মানুষ অনন্য মানুষে পরিণত হয়, তখন মানুষের ভেতর মনুষ্যত্ব পয়দা হয়, মনুষ্যত্বের চাষ হয়, মনুষ্যত্ব চাষ করে। ফরিদউদ্দিন আত্তারের একটি দুর্দান্ত কবিতা আছে এরকম, উনসে মতলুব বেজাহা সুদ্দর জাহা হাম তুরিও বাজে জো আজ খুদ নেশা। সারা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি হচ্ছ সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, বিস্ময়কর। নিজেকে খুঁজে বের করা এটি বিস্ময়কর। ম্যাক্সিম গোর্কি গেছিলেন লিও টলস্টয়ের সাথে সাক্ষাৎ করতে। লিও টলস্টয় অনেক লম্বা ঘটনা, সময় নেই, একটি চিঠি দিয়েছেন 2 বাক্যের। বলেছেন, ম্যাক্সিম গোর্কি, তোমার পাণ্ডুলিপি আমার ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে তোমাকে। এর উত্তরে তিনি 8 পৃষ্ঠার একটি চিঠি লিখিয়েছিলেন লিও টলস্টয়কে। লিখেছেন, প্রিয় লিও, আমার লেখা আপনার ভালো লেগেছে, এটি আনন্দের, তার চেয়ে বড় আনন্দের আমাকে আপনার ভালো লেগেছে। কেননা আমি এটি বিশ্বাস করি একজন লেখককে তার লেখার চেয়ে উন্নত মানুষ হতে হবে। এই উন্নত মানুষ হবার কাজটি কারা করে, কেন? তিনি বলছেন, কারণ লেখা বই হলো অক্ষরের ছায়া আর মানুষ হলো স্রষ্টার প্রতিনিধি। সুতরাং বইয়ের চেয়ে মানুষ বড়, কারণ একজন মানুষের মধ্যে 1000 গ্রন্থ ঘুমিয়ে থাকে, একজন মানুষ থেকে 1000 গ্রন্থ বেরিয়ে আসে, কিন্তু সেই মানুষই আবার গ্রন্থ থেকে মানুষ হবার রসদ খুঁজে নেয়। প্রিয় বন্ধুরা, আমরা যদি আমাদের জীবন থেকে নিজেদের দিকে ফিরতে পারি, নিজেদের জীবন থেকে যদি নিতে পারি, তাহলে আমি দেখতে দেখতে কখনো মনে হবে আমি একটি পুকুর, কখনো মনে হবে আমি একটি দিঘি, কখনো মনে হবে আমি একটি ঝর্ণা, কখনো মনে হবে আমি একটি নদী, কখনো মনে হবে আমি একটি সমুদ্র, কখনো মনে হবে আমি একটি মহাসাগর। কিন্তু একজন মানুষ অসংখ্য মহাসাগরের চেয়েও বড়। একজন মানুষ 7টি আকাশ থেকে বড়, মহাকাশ থেকে বড়। কিন্তু মানুষকে চেনে? মানুষ মানুষকে চেনে না। কে চিনে? একটি বৃক্ষ চিনে, একটি প্রজাপতি চিনে, একটি সিংহ চিনে, একটি বাঘ চিনে, একটি নীল তিমি চিনে। মানুষের খবর জানে, তা মানুষের খবর তার কাছে আছে, কিন্তু মানুষের খবর মানুষের কাছে নেই। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কেহ নয়, নহে কিছু মহিয়ান। ঠিক এভাবে আল মাহমুদ তার একটি কবিতায় বলেছেন, মানুষ মানুষ করে যারা, মানুষ তারা কে? অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে,
নরম গদি কুশন আসন চশমা পরা চোখ, লোক ঠকানো হিসাব লেখে কম্পিউটারে শ্লোক। বাংলাদেশের কপাল পড়ে ঘূর্ণিঝড়ে চর, মানুষ গড়ার শাসন দেখে বুক কাঁপে থর থর। হায়রে মানুষ রঙিন ফানুষ গান শুনুনি ভাই, মানুষ হবার ইচ্ছে আমার একেবারে নাই। মানুষ তো এরকম। কিংবা রাস্তাগুলো নদী এবং গলিরা সব খাল, ইলেকট্রিকের খাম্বাগুলো পাল্টে হলো তাল। মোটর গাড়ি গরুর পালে হাম্বা তুলে হাঁটে, পুলিশগুলো গুলিস্তানে নিরানি ঘাস কাটে। আব্বা হলেন কাকতাড়ুয়া, আম্মা হলুদ পাখি, বুবুর আসো ভুই কুমড়ো পাতায় ঢেকে রাখি। সবাই যখন বদলে গেছে নিজের ঘরে নাই, আমি তখন ইচ্ছে মতন খোকন থেকে যাই। কেউ বলে না আগ কষতে, কেউ বলে না লেখ, কেউ ধরে না কানের লতি, কেউ বলে না শেখ। ঢাকা শহর সবুজ হয়ে যাও, কলেজগুলো সর্ষে বাগান, ভার্সিটিতে লাও। কেন এই কবিতাগুলো হয়েছে? কেন হয়েছে? এজন্য যে মানুষের ছবি ধরে যারা ঢুকে পড়ছে তারা অমানুষ হয়ে বেরিয়ে আসছে। সুতরাং আমরা মানুষ হয়ে যাব, আমরা মানুষ হব, আমরা বইকে সঙ্গী করব, বইকে বন্ধু করব, বইকে আমরা আমাদের জীবনের অঙ্গ করব এবং বইয়ের বুকে মুখ লুকিয়ে আমরা নিজেরা এক একজন বিখ্যাত বই হয়ে উঠব। সবাই ভালো থাকবেন।